বাবা অনেক প্রভাবশালী একজন লোক বাংলাদেশের, কিন্তু বাবার পারমিশন না পাওয়ার জন্য আমি ফুল ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না বলে সরি। আমি ভূত এফএম-এর একজন ভেরি রিসেন্ট লিসেনার অ্যান্ড আই এনজয় ইট ভেরি মাচ। যদি চোখের সামনে কিছু উড়ে যাওয়া মানে স্টাফ নিজে নিজে মুভ করা, ছায়া টাইপ কিছু দেখা, খুব বড় মাপের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, তাহলে ভাইয়া আমি বলবো আমি সারা জীবন লিখেও শেষ করতে পারবো না আমার এক্সপেরিয়েন্স। বাট ওয়ান্স আই ওয়াজ আ নর্মাল কিড জাস্ট লাইক আদার্স। আমার বাবা একজন বড় মাপের বিজনেসম্যান হওয়ার কারণে আমার বাবার অনেক শত্রুও ছিল। আমি বাবা আমার একমাত্র মেয়ে, সো আমাকে তারা অনেক আদর করেন, আগলে রাখেন। আমার জীবনে প্যারানর্মাল ঘটনার শুরু এভাবে যে আমি তখন ক্লাস 2 এর স্টুডেন্ট। স্কুলে একদিন পৌঁছানোর পর, গাড়ি থেকে নামার পর আমি গেটের দিকে যেতে থাকি। একজন স্ট্রেঞ্জার খুব ফ্রেন্ডলি টাইপের আমাকে ডাকে এবং আমি তার কাছে যাই। উনি আমাকে বলেন, তোমার নাম কি আম্মু? আমি আমার নাম বলি। সে বলে, তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। আমি মন্ত্রমুগ্ধের মতো বলি ওকে। সে আমাকে তার পিছু পিছু নিয়ে যেতে থাকে। এরপর আমার আর কিছু মনে নেই, আমার সেন্স ছিল না। পরে আমাকে খুঁজে পাওয়া যায় স্কুল বিল্ডিং এর পেছনে সেন্সলেস অবস্থায়। আমার বাবা আমাকে খুঁজতে হুলস্থুল করে ফেলে এবং আমাকে পাওয়ার পর বলে কি হয়েছিল। আমি কিছু বলতে পারি না। আমি লক্ষ্য করি যে আমার বাম হাতে কিছু একটা কাটা দাগের মতো, অনেকটা মানুষের মুখ অ্যাবস্ট্রাক্ট ভাবে উল্টা করে আঁকা। কোনো একটা জিনিস দিয়ে স্কিনের ওপরে, কোনো একটা পয়েন্টি জিনিস দিয়ে স্কিনের ওপরে টানলে যেমন দাগ হয়, ঠিক সেরকম। আমি তখনও বুঝিনি যে আমার লাইফে অনেকটা অন্যরকম হয়ে যাবে। ফার্স্ট থিং যেটা আমি নোটিস করি তা হলো যে প্রায় 20-25 দিন পর আমাদের বাসা বাড়িধারায়। আমি ছোটবেলা থেকে অত্যন্ত একাই বড় হয়েছি। ইভেন আমার কোনো ফ্রেন্ডও ছিল না। ফ্রেন্ড বলতে হাজার হাজার পুতুল ছিল আমার রুমে। সো ভয় পাওয়া বা প্যারানর্মাল ব্যাপার স্যাপার কাকে বলে আমি জানতাম না। আমার রুমটা অনেক বড়। রুমের লেফট সাইডে আমার ডল কর্নার। আমি একদিন ঘুমানোর আগে নোটিস করি যে আমার ডল কর্নারের দিকে একটা জমাট বাঁধা অন্ধকারের মতো। আমি উঠে পড়ি বেড থেকে জাস্ট চেক করতে। কাছে যাই, গিয়ে দেখি যে কিছুই না, জাস্ট একটু জমাট বাঁধা অন্ধকার। বাট ওই জায়গাটা আমি ফিল করেছিলাম খুবই ঠান্ডা। আমার বেডে চলে যাই আমি, এবং এই ঘটনাটি সবাই কিভাবে নিবে জানি না। আমি খুব সিম্পলি নিলাম, কারণ রাসেল ভাই আমি সত্যি ভয় বা প্যারানর্মাল ব্যাপার স্যাপার কাকে বলে তার সাথে একেবারেই পরিচিত ছিলাম না। এরপর থেকে যা হলো, ডেইলি ওই জিনিসটা আমি দেখতে পেতাম, এবং এটা কিছুটা অনেকটা লম্বা একটা ম্যানলি শেপ নিতে শুরু করলো। মাঝে মাঝে আমি কর্নারে যেতাম, বলতাম তুমি কে, তুমি আমার নতুন ফ্রেন্ড, এই টাইপের অদ্ভুত কথাবার্তা। এদিকে দিন দিন ওটা শেপগুলো চেঞ্জ করতে থাকে, আর এটি আমার আরো কাছে আসতে থাকে। আমি ওকে কাছে গেলেই প্রচন্ড ঠান্ডা ফিল করতাম, এবং আমার ফাঙ্গাস টাইপের একটা স্মেল আমি পেতাম। একদিন 3টার দিকে ঘুম ভেঙে যায়, আর আমি দেখি যে জিনিসটা একেবারে আমার বেডের কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি ফর দ্য ফার্স্ট টাইম ওটা দেখতে পাই। জিনিসটা খুবই বিভৎস ছিল, জাস্ট লাইক একটা মানুষ যে কোনো বস্তার ভেতরে যাকে ফেলে মাটি চাপা দিয়ে রাখা হয়, যেমন কিছুটা সেরকম। হাত পা এর জায়গায় ছিল মানে গাছের ডালপালা, এরকম টাইপের কিছু একটা। সেটা এত বিভৎস ছিল যে আমি লিখে বোঝাতে পারবো না ভাইয়া। ওটা থেকে বিভৎস পচা একটা কাঠের মতো একটা ফাঙ্গাস ধরা গন্ধ আমি পাচ্ছিলাম। ওটা চিৎকার করে বলল, আই ডোন্ট লাইক ইউ, তুমি চলে যাও। এটা বলে আমি বালিশের কাছে থেকে, আচ্ছা এটা উনি বলছেন, এটা বলে আমি বালিশের কাছ থেকে রিমোট ছুঁড়ে মারি এবং রিমোটটি ওর ভেতর দিয়ে অন্য পাশে চলে যায়। তো এরপরে আরো অনেক বড় ঘটনা ঘটে। অনেক বড় একটা ঘটনাতে নিয়ে আমাদেরকে ইমেল করেছেন। আমি বলবো যে বাকিটুকু আপনি চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন, অডিও ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন, রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সো এই ছিল ঘটনাটা। থাকি না, তবে ভালো থাকার চেষ্টা করি। আমি বৃষ্টি রহমান, হাটহাজারী, চট্টগ্রাম থেকে। আমি আজ যে ঘটনাটি বলবো সেটা এক বড় আপুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটি আজ থেকে 15 বছর আগে ঘটেছিল। আমার বড় আপুর নাম সুমাইয়া।
ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। আমার বাবা সুনামগঞ্জে একটি বাড়ি কেনেন। আমার বাবা ব্যবসা করতেন, তাই তিনি প্রায় ঢাকা যেতেন। বাড়িতে কেবল আমি, মা এবং বড় বোন স্বপ্ন থাকতাম। স্বপ্ন আপু তখন কলেজে পড়তেন। আপুর সাথে একটি ছেলের সম্পর্ক ছিল। একদিন সন্ধ্যেবেলা আমি এবং মা ব্যালকনিতে বসে আছি, এমন সময় দেখলাম স্বপ্ন আপু কোথা থেকে যেন এসে নিজের রুমে প্রবেশ করলো। তারপর ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। আমরা বিষয়টা তেমন গুরুত্ব দিলাম না, কারণ আপুর জেদ বেশি ছিল। আমরা ভাবলাম হয়তো আপু কারোর সাথে ঝগড়া করেছে কিংবা কলেজের টিচাররা কিছু বলেছে, তাই হয়তো মন খারাপ। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও দেখলাম স্বপ্না আপু দরজা খুলছে না। তখন বিষয়টা সাধারণভাবে আর দেখলাম না। বেশ কয়েকবার দরজা নক করার পর ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। আব্বু সেদিন বাড়িতে ছিলেন না, ব্যবসার কাজে ঢাকায় গিয়েছিলেন। পাশের বাড়ির এক আঙ্কেলকে বিষয়টা বলতে তিনি আরো কয়েকজনকে নিয়ে আমাদের বাসায় এলেন। আঙ্কেল দরজার কাছে গিয়ে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিলেন, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মা কান্নাকাটি শুরু করেন। এছাড়াও মা কান্নাকাটি শুরু করেন এবং দরজা ভাঙার পর আমরা দেখলাম যে ফ্যানের সাথে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়েছে স্বপ্ন আপু। চোখ দুটো উল্টে সাদা হয়ে আছে, জিহ্বাটা বেরিয়ে এসেছে অনেকখানি। এই দৃশ্য দেখার পর মা আমাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। স্বপ্ন আপুকে নামিয়ে মেঝেতে শোয়ানো হলো। মৃত্যুর আগে মানুষের মুখ কতটা ভয়ানক হতে পারে স্বপ্ন আপুকে দেখেই সেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম। যেহেতু বাবা বাড়িতে ছিলেন না, সেহেতু আমরা বেশ চিন্তিত হয়ে পড়লাম এবং এখন কি করব। এখনকার মতো মোবাইল ছিল না, তাই এলাকায় আমাদের এক পরিচিত লোককে ঢাকায় পাঠানো হলো আপুকে খবর দেওয়ার জন্য। সারা রাত আমি আপুর লাশের পাশে বসে থাকলাম। পরদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যখন দেখলাম আব্বু আর আসছে না, তখন স্থানীয় লোকজন আপুকে কবর দেওয়ার ব্যবস্থা করলেন। স্থানীয় একটি কবরস্থানে আপুকে কবর দেওয়া হয়। কবর দিতে প্রায় রাত 8টা বেজে যায়। স্বপ্নাপু মারা যাবার পর থেকেই নানা রকমের সমস্যা হতে থাকলো আমাদের বাড়িতে। আমার ঘরটি ছিল স্বপ্নাপুর ঘরের পাশেই। অনেক রাত জেগে আমি পড়াশোনা করতাম। মাঝে মধ্যে আমি পাশের ঘর থেকে ফ্যান চলার শব্দ শুনতে পেতাম। সেই সাথে অদ্ভুত এক সাউন্ড আসতো ঘর থেকে, অনেকটা মৃত্যুর আগে মানুষ অনেক যন্ত্রণা পেলে যেমন শব্দ করে, কিন্তু বুঝতাম না শব্দটা কে করে। স্বপ্না আপু মারা যাওয়ার পর থেকেই আপুর ঘরে দরজার তালা লাগানো, সেই ঘরে কেউ থাকে না। অনেক সময় মনে হতো আমার পাশে কেউ একজন আছে, অথচ আমি একা ঘুমাই। মাঝে মাঝে শেষ রাতের দিকে আপুর রুমের ভেতর থেকে দেয়ালের মধ্যে পাথর দিয়ে ঘষলে যেমন শব্দ হয়, কেউ একজন তেমন শব্দ করছে এরকম শোনা যায়। এবং এই ব্যাপারটি আমাকে বেশ ভাবিয়ে তোলে। খবর পেয়ে আব্বু বাড়িতে আসে এবং বাড়ির সবার মন খারাপ বলে কাউকে কিছু বলতেও পারছিলাম না। কিছুদিন পর বিষয়টা স্বাভাবিক হলো, সবকিছু ঠিকঠাক চলছিল এবং আসল ঘটনা ঘটলো এর 21 দিন পর। ঘটনা থেকে আমাদের বাড়িতে আত্মীয়রা বেড়াতে আসে। একান্তই অনিচ্ছা সত্ত্বেও আমাকে স্বপ্না আপুর ঘরে একা থাকতে দেওয়া হয়। বেশ ভয় করছিল বলে লাইট জ্বালিয়ে দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়লাম। রাত তখন কয়টা বাজে বলতে পারবো না। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি সাথে সাথে লাফিয়ে উঠে বসি বিছানায়। আমার ঘরে লাইট অফ, বুঝতে পারছিলাম লোডশেডিং। ঘরের ভেতর অস্বস্তিকর এক পরিবেশ। ঘরের দরজাটা খোলা, সেখান দিয়ে বাইরের চাঁদের আলো এসে ঘরে পড়ছে। হঠাৎ আমার চোখ গেল মেঝের দিকে। মেঝেতে আমি যা দেখলাম তা হয়তো কখনো প্রত্যাশা করিনি। আমি দেখলাম মেঝেতে সাদা কাপড় গায়ে কেউ একজন বসে আছে। প্রচন্ড ভয়, আমি ঘামতে লাগলাম। সাহস করে জিজ্ঞেস করলাম কে। ঠিক সেই মুহূর্তে সেই জিনিসটা আমার দিকে ফিরে তাকালো এবং যা দেখলাম তা আমি কখনোই প্রত্যাশা করিনি। আমি স্পষ্ট দেখলাম স্বপ্না আপু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রচন্ড জোরে চিৎকার করে দুহাত দিয়ে চোখ বন্ধ করে রাখলাম। আমার চিৎকার শুনে আমার বাবা মা দুজনেই ছুটে আসে এবং আত্মীয়রা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তখন ভয় কিছুই বলতে পারছিলাম না, শুধু মেঝের দিকে হাত বাড়িয়ে দেখাচ্ছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে এসে কেউ কিচ্ছু দেখেনি। এরপর আমরা সেই বাড়িটি বিক্রি করে চট্টগ্রাম চলে আসি। এখন আমি যখন ঘরে একা থাকি মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘটনাটি অনেকের কাছে অবিশ্বাসযোগ্য মনে হতে পারে, তবে আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। আমার ঘটনাটা খুবই ছোট এবং এই ঘটনাটা আমরা ছোটবেলা থেকেই আমাদের ফ্যামিলিরই কোনো একটা মেম্বারের ঘটনা তো আমাদের নলেজে আছে।
ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় আপনার 20-22 বছর আগে আমার এক কাজিনের সাথে। তো আমার এই কাজিন ওনারা থাকতেন হচ্ছে বেসিক্যালি ইয়েতে আপনার ইয়ের দিকে আপনার ময়মনসিংহের দিকে আর কি, নেত্রকোনা শহরেই ওনাদের বাসা। তো আমার যে আত্মীয় মানে আমার দূর সম্পর্কের চাচা আর কি, তার মেয়ে, ওনাকে নিয়ে ঘটনাটা। তো আমার চাচার এমনি ওখানে বড় একটা ব্যবসা আর কি। ওনারা যে এলাকাটায় থাকে ওই এলাকার নাম হচ্ছে নাগরা। এলাকাটা এরকম যে নাগরা যে এরিয়াটা চারপাশ দিয়ে হচ্ছে একটা পুকুর, মানে ইটস আ লেক অ্যাকচুয়ালি। তো আমার ওই আপার অনেকদিন ধরে বিয়ের চেষ্টা তদবির চলছিল, কিন্তু হচ্ছিল না। তো অনেক তদবির টদবির করা হয়, হুজুর টুজুর ডাকা হয়, তো তারা বলে যে ওনার উপর আসর আছে। তো যে কারণে বিয়ে হচ্ছিল না, ধারণা করা হচ্ছিল। তো একটা সার্টেন টাইমে মানে হুজুররা অনেক তদবির করেন, এক সময় ওনার বিয়ে হয়ে যায় বেশ অনেক বছর পর। তো বিয়ে হওয়ার পরে উনি যখন হাজবেন্ডের মানে ওনার শ্বশুর বাড়ি চলে যান, যাওয়ার পর প্রায় 5-6 বছর ছিলেন। তো মোটামুটি সুস্থই ছিলেন, কোনো সিমটম দেখা যায়নি বা এরকম কোনো সমস্যা আর হয়নি। তো ওনার 2টা বাচ্চা হয়, 2টা মেয়ে। আফটার দ্যাট সেকেন্ড বাচ্চাটা হওয়ার 1 বছরের মাথায় আমার ওই আপা দেখা গেল নানা রকম পাগলামি করা শুরু করে। দেখা যাচ্ছে কখনো ভর দুপুরে গাছে উঠে বসে আছে, নামতে বললে নামছে না, কারোর সাথে কথা বলছে না। তো এক সময় তাকে মানে আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে তার ট্রিটমেন্ট করেন আপনাকে বেটার। হয়তো তখন চিন্তা করা হচ্ছিল যে মেন্টালি সে একটু সিক। সো বাপের বাড়িতে আসার পর প্রায় 5-6 মাস তার ট্রিটমেন্ট চলে, ডক্টরও দেখানো হয়, বাট ডক্টররা কোনো কিছু খুঁজে পাচ্ছিল না, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম ছিল না। আবার হুজুরের শরণাপন্ন হলেন। তখন দেখা গেল যে ওই হুজুর বললেন যে আসরটা আগে ছিল, একটা জিনের আসর ছিল তার উপরে, সেই আসরটা আবার তার হয়েছে। তো বাপের বাড়িতে আসার পর সে ওই একই কাজ, গাছে উঠে বসে থাকে। ওই দেখা যাচ্ছে যে আপনার রাত বিরাতে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতে 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 একদিন সকালবেলা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই খুঁজছে, চারদিকে বাসায় তন্ন করে খোঁজা হলো, বাড়ির আশেপাশে অন্যান্য বাসাতে খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। সো অনেক প্রায় 2-3 ঘন্টা মানে তাকে খোঁজার পর একটা সার্টেন টাইমে গিয়ে দেখা গেল যে পুকুরের ভিতর একটা বাঁশের সাথে একটা স্যান্ডেল ঝুলে আছে, মানে বাঁশ, ওটা মাথায় একটা স্যান্ডেল। তো কাছে যাওয়ার পর মানে মাঝখানে, পুকুরের ঠিক মাঝখানে, তো কাছে যখন নৌকা নিয়ে গেল দেখা গেল যে এটা একটা পা, একটা মানুষের পা, এবং ওটার সাথে স্যান্ডেল ঝুলে আছে। তো পরে যখন তাকে আবার উঠানো হলো ওখান থেকে, ওই পাটা দেখে এটা মানুষের বডি, উঠানোর পর দেখা গেল যে আমার ওই আপা উনি মরে আছেন, তার মুখটা কাদার ভিতর আপনার অলরেডি ডোবানো, এন্ড শি ইজ ডেড। এই ছিল হচ্ছে ঘটনাটা। রাসেল ভাই। হ্যালো এভরিওয়ান, আমি ফারনান। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটি আমি আমার আঙ্কেলের কাছ থেকে শুনেছি, এবং ঘটনাটা যখন আমি শুনি তখন আমার কাছে বেশ ডিফারেন্ট এবং বেশ অদ্ভুত মনে হয় ঘটনাটা। তো এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কোন একটা গ্রামের ঘটনা। তো ওই গ্রামেরই 2জন ছেলে, মানে ওখানকার ওরা একদম ওখানেই থাকে ওরা। তো একদিন ওরা ঘুরতে ঘুরতে একটা জংলা এলাকার দিকে চলে যায়, এবং ওরা বেশ কিছু দূর ভিতরে যাওয়ার পর যেটা দেখে যে খুব অদ্ভুত আকৃতির একটা মানুষ, বলা যায় পুরোহিত বা তান্ত্রিক ধরনের তার বেশভূষা ছিল, এবং সে ঘুরে বসেছিল এবং সে কিছু একটা খাচ্ছিল, কিন্তু সে কি খাচ্ছিল সেটা আসলে দেখা যায়নি। তো ওরা যখন ওই মানুষের পিছনে যায় তখন ওই লোকটা ঠিক পিছনের দিকে মুখ ঘুরে, এবং তারা দেখে যে লোকটার মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। তো এটা দেখার পরে তো সেই তান্ত্রিকটা, মানে ওই ছেলে দুটাকে দেখার পরে তান্ত্রিকটা সজোরে জঙ্গলের ভিতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো তখন 2জন খুব মানে চিন্তা করে যে সেই তান্ত্রিকটার পিছু নিবে তারা। তো তারা ঠিক ওই লোকটার পিছু নেয় এবং তারা জঙ্গলের আরো গভীরে ঢুকে যায়। তো ওরা একটা সময় অনেক গভীরে ঢুকে গেল এবং তারা দেখলো যে তান্ত্রিকটাকে আর দেখা যাচ্ছে না। ওরা এমন একটা জায়গায় এসে দেখলো যে ঠিক সেটার এক পাশে মানে
3 থেকে 4টা ছোট ছোট কুঁড়ে ঘর, এবং তার একটা পাশে ঠিক সেই রকম আকৃতির প্রকৃতির কতগুলো মানুষ একসাথে বসে কি যেন করছে এবং অনেক ধরনের মন্ত্রযন্ত্র পড়ছে। তো ওরা দেখলো যে সেই কুঁড়ে ঘরটা ঠিক আরেকটা পাশে সব থেকে বেশি অদ্ভুত একটা জিনিস ছিল। সেটা ছিল একটা চাটাইয়ের উপর রাখা 3 থেকে 4টা ছোট বাচ্চার লাশ, এবং সেই চাটাইটা একদমই রক্তে পরিপূর্ণ ছিল, রক্তে ভেজা ছিল। তো ওই ছেলে দুটো বেশ অবাক হয় এবং তারা খুব ভয় পেতে থাকে, তারা কোথায় এসে পড়লো আসলে। এবং ওই তান্ত্রিকগুলোর আশেপাশে যেটা দেখলো যে তারা দেখলো যে মানুষের মাথার খুলি এবং হাড়গোড়, মানে তাদের বোঝার বাকি রইল না যে তারা মানে ব্ল্যাক ম্যাজিক করছে এরকম কোনো একটা কিছু। তো তারপর যেটা হলো যে ওই ছেলে দুটা মানে পালানোর চেষ্টা করলো, এবং তারা চিন্তা করলো যে না, এই জায়গাটা একদমই অনেক খারাপ, হয়তো এখানে ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা খারাপ কিছু হচ্ছে। তো ওরা যেটা করলো যে ওরা তাদের গ্রামের দিকে ব্যাক করার চেষ্টা করলো, এবং হঠাৎ করে যেটা হলো যে সেই তান্ত্রিকগুলাও ঠিক ওদের পিছু নিল। কিন্তু তারা ছেলে দুটা কোনো মতে বেঁচে তাদের গ্রামে ফিরলো, এবং তারা যেটা গ্রামবাসীর সাথে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করলো। কিন্তু তখন তারা শোনার পরে যেটা বললো যে তারা আগে থেকেই জানতো যে এরকম ছোটখাটো কিছু ব্ল্যাক ম্যাজিকের বেশ কিছু ঘটনা তাদের এই গ্রামে ঘটে থাকে। তারপরে যেটা হলো সব থেকে অদ্ভুত বিষয় ছিল সেই কিছু ছোট বাচ্চাগুলোর লাশ। তারপর এটা নিয়ে বেশ কিছু পুলিশ কেস হয়, এবং পুলিশও ওই ছেলেটার সাথে নিয়ে ওই জঙ্গলের ভিতরে যায়। এবং তারা সব থেকে অদ্ভুত বিষয় ছিল যে ভেতরে যখন যায় তারা পুলিশ নিয়ে, তখন তারা দেখলো যে ওখানে কিছুই নেই। এবং আরো বেশি অদ্ভুত বিষয় ছিল যে তারা ওই জায়গাটা একদমই খুঁজে পেল না, যেখানে তারা কুড়েঘর দেখেছিল এবং কিছু তান্ত্রিক দেখেছিল, ছোট কিছু বাচ্চার লাশ দেখেছিল, সেই জায়গাটা কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না। তো এইভাবেই আসলে ঘটনাটা শেষ হলে পারতো, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। বেশ কিছুদিন চলে গেল, ঠিক তারপরেই ঘটলো মেইন ঘটনা। এবং সেটা হলো যে হঠাৎ করেই যে দুজন ছেলে সেই তান্ত্রিকগুলোকে দেখেছিল, তার হঠাৎ করে তারা একই সাথে যখন তারা রাতে ঘুমাতো একটা অদ্ভুত স্বপ্ন তারা দেখতো যে তাদের ঘুমের মধ্যে তারা যে রুমে থাকে রাতে, সেই রুমে তারা ঘুমিয়ে আছে, এবং তারা দেখতো যে তাদের রুমের গেট খুলে অনেকগুলো ছোট ছোট বাচ্চা তাদের দিকে আসছে। এবং প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা মনে হচ্ছিল ওগুলোকে দেখে, কিন্তু এক্স্যাক্টলি ওগুলো বাচ্চা ছিল কিনা আসলে জানা যায়নি। তো সেগুলো প্রত্যেকটার মাথা ছিল না এবং মাথা কাটা ছিল সবগুলোর। এবং তারা দেখতো যে সেই ছোট ছোট যে বাচ্চার মতো দেখতে সেগুলো এসে তাদেরকে আক্রমণ করছে। তার থেকে আরো বেশি ভয়ানক বিষয় ছিল তাদের যখন সকালে ঘুম ভাঙতো, তারা দেখতো যে তাদের জামা কাপড় সম্পূর্ণ রক্তে ভেজা, এবং তাদের শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়। তো এইরকম ঘটনা তাদের ফ্যামিলির সাথে তারা শেয়ার করলো। ফ্যামিলির মানুষজনও দেখলো যে খুব অদ্ভুত বিষয়টা। তো তারা তাদের যে স্থানীয় যে পণ্ডিত মশাই তাদের সাথে কন্ট্যাক্ট করলো, এবং পণ্ডিত সাহেব যেটা বললেন যে এটা আসলে কোন একটা কালো জাদু করা হয়েছে। এবং তারপরে সব থেকে অদ্ভুত বিষয় ঘটলো যে দুটো ছেলেই এবং অদ্ভুতভাবে তারা দুজনেই মিসিং হয়ে গেল। তাদের আর কোনো খোঁজই পাওয়া গেল না। তাদের কি হলো, তাদেরকে কেউ মেরে ফেললো না, তাদের লাশও কোথাও খুঁজে পাওয়া গেল না, তাদের আর কিছুই পাওয়া গেল না। এরপর এটা নিয়ে বেশ কিছু পুলিশ কেস হয়, কিন্তু এখনো তারা মিসিং অবস্থাতেই আছে। এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। থ্যাংক ইউ। ওকে, আমার